ডিয়ার স্টুডেন্টস, উড়ান পাঠশালায় তোমাদেরকে স্বাগত। আমি গণেশ পাল। এসএলএসটির বাংলা ক্লাস চলছে। আজকের এই ক্লাসে আমরা কথা সাহিত্যে যে সমস্ত সাহিত্যিক রয়েছেন অধিকাংশ জনকে নিয়ে আলোচনা করব। যে কয়েকজন বাকি থাকবেন সেগুলো আমরা অবশ্যই পরবর্তী ক্লাসে তাদেরকে নিয়ে আলোচনা করব। আমাদের ক্লাসের যে সময়সীমা, সেই সময়সীমার মধ্যে আমরা মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলোকে নিয়ে আলোচনা করব। এক একজন কথা সাহিত্যিকের সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে, তাদের রচনা এবং সেই রচনার প্রকাশকাল, সেই রচনা সম্পর্কে বিশেষ বিশেষ কিছু তথ্য। যতটুকু আমরা এখানে আলোচনা করব পরীক্ষার জন্য সেটা সাফিসিয়েন্ট। প্রথম কথা সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কথা সাহিত্যিক বলতে কি আমরা বুঝি? আমরা বলবো যে তার উপন্যাস এবং ছোট গল্প। এসএসসি পরীক্ষাতে অর্থাৎ এসএলএসটি পরীক্ষাতে উপন্যাস এবং ছোট গল্প থেকে যে ধরনের প্রশ্ন আসবে সেগুলো হচ্ছে এই গল্পটি কার লেখা, অর্থাৎ রচনা, রচয়িতা, রচনাটির প্রথম প্রকাশকাল এবং সেখানকার উল্লেখযোগ্য চরিত্র ইত্যাদি দৃষ্টিভঙ্গি থেকে প্রশ্ন আসতে পারে। তা বঙ্কিমচন্দ্র হিসাবে তার ব্যক্তিগতভাবে তার জন্ম যেটা প্রকাশকাল, তার জন্ম যে সালটিতে রয়েছে সেটাকে অবশ্যই জানতে হবে। যে কোনো সাহিত্যিকের জন্ম এবং মৃত্যু সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন বলছি? শুধু সাল জানতে চাই তাই না, একটা সময়কালের সাপেক্ষে চারজন ব্যক্তিত্বকে তুলে নিয়ে আসবে একটা প্রশ্নপত্রের মধ্যে, মানে একটা কোয়েশ্চেনের মধ্যে দিয়ে বলা হবে এদের মধ্যে কে সমসাময়িক নন, এরকম বলা হতে পারে। এদের মধ্যে কে সমসাময়িক নন, অর্থাৎ চারজনের সময়কাল আমরা যদি ঠিক জানি তাহলে বুঝতে পারবো এদের মধ্যে অড ওয়ান কোনজন। সাহিত্যের ইতিহাসে সময়কাল ব্যতীত সাহিত্যের ইতিহাসকে পড়া যায় না। এক্স্যাক্টলি সাল দরকার, জন্মসাল এবং মৃত্যুসাল। বঙ্কিমচন্দ্র কথা সাহিত্যিক হিসাবে মূলত উপন্যাসিক। ছোট গল্পের ক্ষেত্রে বঙ্কিমচন্দ্রের ভূমিকা দরকার নেই, লাগবেও না, নেইও। আমরা তাকে উপন্যাসগুলোকে জানবো। তার 14টি উপন্যাসের মধ্যে প্রত্যেকটির নাম এবং প্রকাশকাল তো জানবই, এবং উল্লেখযোগ্য চরিত্রগুলোকে জানবো। দেখো, দুর্গেশ নন্দিনী, যদিও তার আগে এই 1865 আগে বঙ্কিমের রাজমোহন ওয়াইফ বলে একটি ইংরেজিতে লেখা উপন্যাস পাওয়া যায়। সেটি কত? রাজমোহন ওয়াইফ হচ্ছে 1864। 1864-তে রাজমোহন ওয়াইফ আমরা পাই, সেটা ইংরেজিতে লেখা উপন্যাস। প্রথম সার্থক উপন্যাস বাংলা সাহিত্যের ক্ষেত্রে দুর্গেশ নন্দিনী, যেটা 1865 সালে প্রকাশিত হচ্ছে। এই সালগুলো সবই প্রকাশ সাল, রচনা সাল নয়। আধুনিক যুগের ক্ষেত্রে কিন্তু সাল হচ্ছে প্রকাশকাল, না রচনাকাল। প্রকাশকালটা আমাদের করতে হবে, কারণ রচনাকালটা 1 বছর, 2 বছর, 3 বছর ধরে চলতে পারে। গ্রন্থটি প্রকাশিত হয়েছে যে সময়, সেই সময়টাই হচ্ছে সাহিত্যের ইতিহাসের প্রকাশ বলে ধরা হবে। এখানে বিমলা, আয়েশা, তিলোত্তমা অবশ্যই দুর্গেশ নন্দিনীর উল্লেখযোগ্য চরিত্র। এখানে বিমলা কথাটাকে যোগ করে নেবে। বিমলা, আয়েশা, তিলোত্তমা, বিমলাটাকে আমি একটু লিখে দিই, বিমলা, আয়েশা, তিলোত্তমা। অভিরাম স্বামী উল্লেখযোগ্য চরিত্র। এই চারটেকেই করবে, বিমলা, আয়েশা, তিলোত্তমা, অভিরাম স্বামী। দুর্গেশ নন্দিনীর ক্ষেত্রে এই 4টি চরিত্র করলেই পরীক্ষায় কমন পাবে, এর মধ্যেই। বাকিগুলো দরকার নেই খুব একটা। আচ্ছা, নেক্সট দেখো, কপালকুণ্ডলাতে আমরা জানি কি, কপালকুণ্ডলা আছে, নবকুমার আছে, কাপালিক রয়েছেন সেখানে। 1866। চন্দ্রশেখরের মধ্যে চন্দ্রশেখরকে অবশ্যই করতে হবে। রাজসিংহ দেখো কি রয়েছে, 1882। রাজসিংহ থেকে চঞ্চল কুমারী, জেবুন্নেসা, মুবারক, দরিয়া বিবি, রাজসিংহ, এই 5টি করা যেতে পারে। সব চরিত্র সব উপন্যাসের করা সম্ভব নয়, মনেও থাকবে না। শুধু বঙ্কিমকে করলেই হবে না, আমাদের এখানে উপন্যাসিক রয়েছেন, ছোট গল্পকার মিলে রয়েছেন প্রায় 15 থেকে 20 জন। অনার্স পিজির জন্য আরো বেশি সংখ্যাটা। কাজে সববারকার সব উপন্যাসের সব চরিত্র করতে গেলে আমরা নিজেরাও পারবো না, দরকারও পড়ে না। যে সমস্ত চরিত্রগুলো বাংলা সাহিত্যের বিভিন্ন আলোচনা সমালোচনার বইতে বারবার ফিরে আসছে, সেই সমস্ত চরিত্রগুলোকে নিয়ে আমরা মোটামুটি একটু নজর দিয়ে যাব। কোনো কোনো বছর একটা দুটো আসে চরিত্র থেকে, কোনো কোনো বছর আসে না। তারপরে দেখো, সীতারাম, তার 1887 সালে লেখা উপন্যাস, এবং মৃণালিনী 1869।
যেখানে আমরা বলছি পশুপতি এবং মনোরমা উল্লেখযোগ্য চরিত্র। আচ্ছা, যুগলাঙ্গুরি 1874, এর সঙ্গে বলে দেওয়া হয়েছে রাজমোহন সোয়াইব সম্পর্কে যেটা বলছিলাম যে 1864 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় কোথায়? কিশোরী চাঁদ মিত্র সম্পাদিত ইন্ডিয়ান ফিল্ড নামক সাপ্তাহিক ধারাবাহিকে উপন্যাসটি প্রকাশিত হয়। সাহিত্যের ইতিহাস মানে মূলত তথ্য এখানে, তাই মেটেরিয়ালটা এখানে প্রধান। এখানে খুব বেশি যুক্তি বা আমাদের বিশ্লেষণ দরকার হয় না, কারণ স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় সাহিত্যের ইতিহাস থেকে মূলত ইনফরমেটিভ কোশ্চেন, রচনা, রচয়িতা, রচনার প্রথম প্রকাশকাল এবং যদি কোনো সেটা পত্রিকা প্রকাশিত হয় এগুলো থাকে। কাজেই এগুলো পড়ানোর থেকে পড়ার দায়িত্বটা অনেক বেশি। তবু নজর দেবে কিভাবে, কোন কোন জায়গাগুলো নজর দেবে সেগুলো সম্পর্কে একটুখানি ধরিয়ে দেওয়া তোমাদের। তারপর দেখো তার তত্ত্ব ও দেশাত্মবোধক উপন্যাসের মধ্যে কোনগুলোকে ফেলবো আমরা। আগেরগুলো আমরা কি পেলাম? আগেরগুলো হচ্ছে ইতিহাস ও রোম্যান্স। আগের উপন্যাসগুলো সম্পর্কে কি বলেছে? ইতিহাস ও রোমান্স বিষয়ক। দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, চন্দ্রশেখর, রাজসিংহ, সীতারাম, মৃণালিনী, যুগলাঙ্গুরীয়। ইতিহাস ও রোমান্স বিষয়ক উপন্যাস কোনগুলো সেগুলো চিনতে পারতে হবে। তোমাকে বলবে যে সীতারাম কোন শ্রেণীর উপন্যাস, সামাজিক, পারিবারিক, দেশাত্মবোধক নাকি ইতিহাস বিষয়ক, এটা কিন্তু বুঝতে হবে। তাই প্রথমটা ছিল ইতিহাস ও রোমান্স। তারপরে কি রয়েছে তার উপন্যাস? তত্ত্ব ও দেশাত্মবোধক, মূলত দুটি, আনন্দমঠ, দেবী চৌধুরানী। আনন্দমঠ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সন্ন্যাসী বিদ্রোহ সেখানে আমরা পাবো, এবং এই উপন্যাসের মধ্যে উল্লেখযোগ্য চরিত্র দেখো ভবানন্দ, জীবানন্দ, কল্যাণী, শান্তি। এই চারটে চরিত্র কি করতে হবে আনন্দমঠের ক্ষেত্রে। আর কি পাচ্ছি? দেবী চৌধুরানীর চরিত্র কি? প্রফুল্ল, অবশ্যই নামী চরিত্র। প্রফুল্ল সম্পর্কে আমরা সবাই জানি, দেবী চৌধুরানীতে প্রফুল্ল। জগদীশ্বর লোহা তৈরি করেন, মানুষ কাটারি গড়িয়া লয়। তো এই কাটারিটা তৈরি হয়েছে, প্রফুল্ল নিজে লোহা থেকে কাটারি হয়ে গেছে। ভবানন্দ আমাদের যে ওই উপন্যাসের যে আমাদের ভবানী পাঠক, তিনি প্রফুল্লকে কি করেছেন? লোহা থেকে কাটারি বানিয়ে নিয়েছেন। যাই হোক, তাহলে প্রফুল্ল চরিত্রটাকে করতে হবে, ব্রজেশ্বর করবে। দেবী চৌধুরানী উপন্যাসের চরিত্র হিসেবে ব্রজেশ্বর। দেবী চৌধুরানী তো নিশ্চয়ই করতে হবে ভবানী পাঠক। সব চরিত্র করার দরকার পড়বে না, 3টে 4টে করে চরিত্র করলে যথেষ্ট। পরীক্ষায় যদি চরিত্র থেকে প্রশ্ন আসে, উল্লেখযোগ্য চরিত্রগুলোই আসে। দেখো কখনো কোনো কোনো বছর একটা অনুল্লেখযোগ্য চরিত্র এসেছে, এদেরকে সলভ করতে গেলে আমাদের একটু সমস্যা হবে, সবসময় হবে না। শুধু উল্লেখযোগ্য নয়, এমন কিছু গ্রন্থ এসেছে, অপরিচিত কিছু গ্রন্থও আসে। তাহলে আমরা যদি এই অপরিচিতগুলোর পিছনে দৌড়াই তাহলে প্রিপারেশন করতে পারবো না, সিলেবাস কখনো শেষও হবে না। দুরাকাঙ্ক্ষের বৃথা ভ্রমণ, দুরাকাঙ্ক্ষের বৃথা ভ্রমণ, এরকম গ্রন্থের নাম এসেছে। আমাদের দরকার নেই একটা প্রশ্ন করতে না পারলে আমাদের কোয়ালিফাই হবে না তা না, কিন্তু কমন জিনিসগুলো যেন ভুল না হয়। আচ্ছা, এবারে আসছি পারিবারিক এবং সামাজিক উপন্যাস। বিষবৃক্ষ খুব নামী উপন্যাস, প্রত্যেককেই প্রায় পড়ায় বা পাঠ্য থাকে কোনো না কোনো সময়তে। বঙ্কিমের সামাজিক উপন্যাস হিসেবে বিষবৃক্ষকে পড়ানো হয় অনার্সে, মাস্টার ডিগ্রিতে। এই চরিত্রগুলো অবশ্যই লাগবে, কুন্দ, নগেন্দ্র, সূর্যমুখী, 3টেকে কাউকে বাদ দেওয়া যাবে না। কৃষ্ণকান্তের উইল বিখ্যাত উপন্যাস এবং এর সালটা নিশ্চয়ই লাগবে। রজনীর ক্ষেত্রে রজনী চরিত্র তো নিজে একটি কানি চরিত্র বা কানাতে, তিনি একজন কানি ফুলওয়ালি বলা হয়েছে তার সম্পর্কে। অমরনাথ, লবঙ্গলতা, শচীন্দ্র, এই 4টে চরিত্রই কিন্তু রজনীর জন্য গুরুত্বপূর্ণ। পারিবারিক ও সামাজিকের মধ্যে দেখো বিষবৃক্ষ, যেটা ইন্দ্রিয়া, যেটা বিষবৃক্ষের সঙ্গে একই সাল, 1873, এবং রাধারানী আমরা করছি ক্লাস 9-এ রাধারানী উপন্যাস। বঙ্কিমের অধিকাংশ উপন্যাসই কিন্তু কলেবরে খুব সংক্ষিপ্ত, বৃহৎ নয়, কাজেই উপন্যাসগুলো পড়ার জন্য খুব বেশি সময় লাগে না এবং খুব বেশি আমাদের শ্রম দান করতেও হয় না। এই উপন্যাসগুলোর যে বিভাজন, কোনটা তত্ত্ব দেশাত্মবোধক, কোনটা পারিবারিক সামাজিক, কোনটা ইতিহাস রোমান্স,
কাদের কি প্রকাশকাল, কাদের কি চরিত্র, এগুলোকে খেয়াল করতে হবে আধুনিক যুগের জন্য। আধুনিক যুগের সিলেবাসে উল্লেখ করাই আছে, দেখবে কি কি থেকে প্রশ্ন হবে বলা আছে। রচনা রচয়িতা, প্রথম প্রকাশকাল, রচনার প্রথম প্রকাশকাল, চরিত্রের ব্যাখ্যা ও বিশ্লেষণ। চরিত্রের ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের দরকার নেই, এমসিকিউতে যখন 2 নম্বর ছিল তখন লাগতো, এখন শুধু চরিত্রটি কোন রচনার এটুকু লাগবে। কাজেই নেক্সট বিষয়ে আমরা চলে যাব, যে কতকগুলি এখানে তথ্য দেওয়া রয়েছে বঙ্কিম থেকে। দেখো, ত্রয়ী উপন্যাস, 3টে উপন্যাসের মধ্যে যদি কিছু সাদৃশ্য থাকে সেগুলোকে বলা হয় ত্রয়ী উপন্যাস। আনন্দমঠ, দেবী চৌধুরানী এবং সীতারাম, ত্রয়ী উপন্যাস বলা হচ্ছে। নেক্সট হচ্ছে বিষবৃক্ষ বঙ্গদর্শনে প্রকাশিত হয়, বঙ্কিমের বেশিরভাগ উপন্যাসই বঙ্গদর্শনে প্রকাশিত। সীতারাম উপন্যাসটি একমাত্র প্রচার পত্রিকা প্রকাশিত হয়, তাছাড়া বঙ্কিমের বেশিরভাগ উপন্যাসই হচ্ছে বঙ্গদর্শনে প্রকাশিত হয়েছে। কপালকুণ্ডলা এই নামটি ভবভূতির মালতী মাধব থেকে পাওয়া, এটা একটু খেয়াল করবে, ভবভূতির কাছ থেকে পাওয়া নামটি কপালকুণ্ডলা, ভবভূতির নাটক হচ্ছে মালতী মাধব, সেখান থেকে নেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে বঙ্কিমের শেষ উপন্যাস সীতারাম, কোথায় প্রকাশিত হচ্ছে? প্রচার। এই একমাত্র সীতারাম উপন্যাসটি প্রচার পত্রিকায় প্রকাশিত হচ্ছে, বাদবাকি বঙ্কিমের যা উপন্যাস পত্রিকা প্রকাশিত হচ্ছে সেগুলো সবই হচ্ছে তোমার বঙ্গদর্শন। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, দুর্গেশ নন্দিনীর সঙ্গে আইভান হো, স্কট রচিত, স্কটের আইভান হো উপন্যাসের সাদৃশ্য রয়েছে। বিষবৃক্ষ উপন্যাসে প্রকাশিত হচ্ছে বঙ্গদর্শন। রজনী উপন্যাসটি ইংরেজি উপন্যাসিক লিটন রচিত দ্য লাস্ট ডেজ অফ পম্পেই, উচ্চারণটা কি বললাম? লাস্ট ডেজ অফ পম্পেই, এই উপন্যাসের সঙ্গে মিল আছে। সেখানে একটি কানি ফুলওয়ালি আছে যেটা হচ্ছে নিদয়া, তার সঙ্গে রজনীর মিল খুঁজে পাওয়া যাচ্ছে, যথেষ্ট, এর বেশি কিছু লাগবে না। নেক্সট হচ্ছে উপন্যাসিক রবীন্দ্রনাথ, প্রথম উপন্যাস করুণা, যেটা ধারাবাহিকভাবে ভারতী পত্রিকা প্রকাশিত হচ্ছে কিন্তু গ্রন্থাকারে প্রকাশিত হয়নি। 1877-78 সালে ভারতী পত্রিকা প্রকাশিত হচ্ছে ধারাবাহিকভাবে, কিন্তু গ্রন্থকারে প্রকাশিত হয়নি। বউ ঠাকুরানীর হাট পরবর্তী উপন্যাস, ইতিহাস আশ্রয়ী, 1883, যার নাট্যরূপ প্রায়শ্চিত্ত, যার নাট্যরূপ প্রায়শ্চিত্ত, বউ ঠাকুরানীর হাট। আচ্ছা, উল্লেখযোগ্য চরিত্র কি রয়েছে? প্রতাপাদিত্য, বসন্ত রায়, উদয়াদিত্য। একটু করতে পারো, কারণ রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস তো, চরিত্রগুলোর দিকে একটু নজর দিতেও পারো। রাজর্ষি কি রয়েছে? ইতিহাস আশ্রয়ী উপন্যাস। চোখের বালি মনস্তাত্ত্বিক উপন্যাস, 1903। নৌকাডুবি 1906, মনস্তাত্ত্বিক উপন্যাস। লাগতে পারে, কারণ এই ধরনের মনস্তাত্ত্বিকতার উপন্যাসের প্রথমটি হচ্ছে চোখের বালি। পরের অংশ দেখো, গোরা 1910, মহাকাব্য সুলভ উপন্যাস। গোরার মধ্যে যে জাতীয়তাবাদ আছে, গোরা একজন আইরিশ সন্তান, আয়ারল্যান্ডের মানুষ। শৈশবে সে, তার যখন জ্ঞান হয়নি, সে তখন এক বাঙালির ঘরে পালিত হচ্ছে। সে ভারতবর্ষকে নিজের দেশ বলে জানে, সে যে দেশে বড় হয়েছে সেটাকে সে তার দেশ বলে জানে। সে সেই জন্য ভারতীয় জাতীয়তাবোধের তৈরি হচ্ছে। যখন সে নিজেকে বুঝেছে সে ভারতীয় নয়, তখনও সে কিন্তু এই ভারতবর্ষ থেকে সরে যেতে পারেনি। এই জাতীয়তা বোধ গোরা নামক চরিত্রের মধ্যে আমরা দেখতে পাই। মহাকাব্যিক উপন্যাস 10, 1900, গোরা। রবীন্দ্রনাথ তার সন্তান রথীন্দ্রনাথ ঠাকুরকে এই উপন্যাসটি উৎসর্গ করেছিলেন। গোরা উপন্যাসটি রবীন্দ্রনাথ উৎসর্গ করেছেন পুত্র রথীন্দ্রনাথকে। চতুরঙ্গ 4টে খণ্ডে বিভক্ত, শচীশ, দামিনী, জ্যাঠামশাই এবং আরেকটা কি, শচীশ, দামিনী, জ্যাঠামশাই এবং ভুলে গেছি একটা, দেখে নিও। 4টি পর্বে বিভক্ত চতুরঙ্গ। ঘরে বাইরে, যেখানে স্বদেশী আন্দোলনের প্রসঙ্গ রয়েছে। রবীন্দ্রনাথ চাইছেন যে স্বদেশী আন্দোলনের অস্তিত্ব থাকুক, কিন্তু যখন আমাদের দেশের উপযুক্ত পোশাক নেই,
আমাদের দেশের পোশাক তৈরি করতে গেলে খরচ বাড়ছে, কারণ আমাদের দেশের শিল্প বিপ্লব হয়নি। আমাদের তাঁতে বোনা হাতে বোনা পোশাকের দাম বেশি, বিদেশি পোশাক কম দামে পাওয়া যাচ্ছে। রবীন্দ্রনাথ কিন্তু এই বিদেশি পোশাক গ্রহণ করার ক্ষেত্রে পক্ষপাতী ছিলেন। তিনি বলছেন যতক্ষণ পর্যন্ত না আমরা তৈরি করতে পারছি, আমার দেশের মানুষ যেন না পোশাক পরে কষ্ট না পায়, আমাদের তৈরি করতে হবে। তবে আমরা বিদেশকে বর্জন করি, বর্জন করে দিলাম, কিন্তু আমার হাতে আমার দেশকে পরিষেবা দেওয়ার মতো উপযুক্ত ব্যবস্থা নেই, এটা বুদ্ধিমানের কাজ নয়। তার মানে রবীন্দ্রনাথ গোঁড়া স্বদেশী নন, স্বদেশী কিন্তু গোঁড়া স্বদেশী নন। খুব ভালো উপন্যাস, ঘরে বাইরে। সিনেমাও দেখতে পারো তোমরা, যোগাযোগ অবশ্যই 1929 মধুসূদন কুমুদিনী, যেখানে তাদের সন্তানের জন্মদিনের অনুষ্ঠান দিয়ে উপন্যাসটি শুরু হচ্ছে। আসলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, এটাই যোগাযোগ উপন্যাসের নামকরণের সার্থকতা। বাকি ক্ষেত্রে দেখো 4 অধ্যায়, শেষের কবিতা। শেষের কবিতা সম্পর্কে অমিত লাবণ্যকে আমরা সবাই জানি। রোমান্টিক ও মিস্টিক কবিতা একটি কাব্য, কবিতা ধর্মী উপন্যাস, কখনো কখনো কবিতা, কখনো কখনো গদ্য, বিভিন্ন ফরম্যাট উপন্যাসটি রচিত হয়েছে। 2 বোন মালঞ্চ সম্পর্কে মোটামুটি সালটা জানবে, তাহলেই যথেষ্ট। এবারে কতগুলো চরিত্র দেখো। রমেশকে জানতে হবে, কমলা, নলিনাক্ষ, অক্ষয়, যোগেন চক্রবর্তী। যোগেন চক্রবর্তী খুড়ো, আচ্ছা যোগেন আলাদা, চক্রবর্তী খুড়ো আলাদা, যোগেন আলাদা এবং চক্রবর্তী খুড়ো আলাদা। বেশ। হেম, নলিনী, এরা সবাই নৌকাডুবি উপন্যাসের চরিত্র। এতগুলোকে আমি বলবো না, আমি বলবো যে আমাদের নৌকাডুবির জন্য রমেশ করবে, কমলা করবে, নলিনাক্ষ করবে, আর চক্রবর্তী খুড়ো করবে। নেক্সট হচ্ছে দেখো চোখের বালি। চোখের বালি উপন্যাসের চরিত্রের ক্ষেত্রে মহেন্দ্র, বিনোদিনী, আশা, বিহারী, রাজলক্ষ্মী। রাজলক্ষ্মী এসেছে আগেও, রাজলক্ষ্মী চরিত্রটি সম্পর্কে স্কুল সার্ভিসে কোশ্চেন এসে গেছে আগে যদিও। যাই হোক, আমরা এখান থেকে করব কি, এই চোখের বালি উপন্যাসের চরিত্রগুলোকে নিশ্চয়ই করতে হবে। এটাও কিন্তু খুব প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস, তো সেই জন্য এই উপন্যাসটির একটা গুরুত্ব আছে বাংলা সাহিত্যে। আচ্ছা, গোরা উপন্যাসের চরিত্র হিসাবে গোরাকে তো নিশ্চয়ই করতে হবে। বিনয়, পরেশবাবু, তার সঙ্গে রয়েছে আনন্দময়ী, সুচরিতা। মোটামুটি ভাবে এই চরিত্রগুলো খুব নামি, এই চরিত্রগুলো বারবার আমাদের সমালোচনায় ঘুরে ফিরে আসে, এইগুলো করব। তারপরে কি দেখছি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম মৃত্যু অবশ্যই জানবো, 1876 থেকে 1938। শরৎচন্দ্রের যে সমস্ত উপন্যাসগুলো রয়েছে, কোথাও সেটা বড় গল্প বলে ব্যক্ত করা হয়েছে, কোথাও সেটা উপন্যাস বলে ব্যক্ত করা হচ্ছে। যাই হোক, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এইগুলোকে মোটামুটি ভাবে নাম এবং সাল করতে হবে। এগুলো থেকে খুব বেশি চরিত্র দরকার হবে না, শুধুমাত্র রচনা এবং রচয়িতা, তাও খুব একটা আসবে না এখান থেকে। কিছু কিছু প্রশ্ন আসবে, যেমন এটার নাট্যরূপ কি হয়েছে, এই ইত্যাদি আসতে পারে। তো মেটেরিয়াল হিসেবে তোমরা এটাকে কালেক্ট করে নিতে পারবে। তারপর হচ্ছে দেখো এগুলো চন্দ্রনাথ, এক একটা এখানে দেখবে যে একটা একটা মিল আছে। 13তে বরদিদি, 14ই দেখো অনেকগুলো রয়েছে, 3টে। আবার দেখো 15তে রয়েছে দেখো মেজদিদি, বৈকুণ্ঠের উইল। তার সঙ্গে রয়েছে 16ই দেখো চন্দ্রনাথ, অলক্ষণীয়া, পল্লী সমাজ। 17তে আবার পণ্ডিত মশাই, নিষ্কৃতি, দেবদাস পাবে, তার সঙ্গে কাশীনাথ পাচ্ছ। শ্রীকান্ততে দেখো 4টে সাল, মানে 4টে পর্ব 4টে ইয়ারে প্রকাশিত হচ্ছে, 17, 18, 27, 33। শ্রীকান্ত উপন্যাসের যেহেতু 4টে পর্ব রয়েছে, সেহেতু এখানে তোমার 4টে সাল রয়েছে। দেবদাস দেখো 1917, দেবদাস চরিত্রহীন, এগুলো আবার একই বছরে রয়েছে। আচ্ছা, গৃহদাহ 1920, এখানেও তোমরা বাংলা সিনেমা হিসেবে উপন্যাসটিকে দেখে নিতে পারবে। দেনা পাওনা, নববিধান, শেষ প্রশ্ন। আসলে এগুলোর রচনাকাল এবং প্রকাশকাল ছাড়া খুব বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই, এটাকে করবে। এটা 17, 18, 27, 33, 27, 17, 18, 27, 33। আচ্ছা, এখান থেকে একটা জায়গা শুভদা এবং শেষের পরিচয়, মৃত্যুর পর প্রকাশিত, এই দুটোকে খেয়াল করতে হবে। এবারে দেখো শরৎচন্দ্রের যদি বলে পরেশ উপন্যাসটি কার লেখা,
নোটে দেওয়া আছে পড়ে গেছি ভুলে গেছি। আমরা দেবদাস বললে শরৎচন্দ্র পারবো, ভুল হবে না। গৃহদাহ বললে শরৎচন্দ্র পারবো, ভুল হবে না। পথের দাবি বললে শরৎচন্দ্র পারবো, ভুল হবে না। কিন্তু পরেশ বললে ভুল হতে পারে, অনুরাধা বললে ভুল হতে পারে, কিংবা বিপ্রদাস বললে ভুল হতে পারে। তা এই উপন্যাসগুলির যে নামগুলো সেগুলো অচেনা, কম চেনা, কম পরিচিত বলে যেন ভুল হয় না। আমরা হয়তো চরিত্রহীন বললে ভুল হবে না, দেনা পাওনা বললে ভুল হবে না, শ্রীকান্ত বললে ভুল হবে না, কিন্তু এগুলো ভুলে যাব না তো, এটা খেয়াল করতে হবে। রচনা, রচয়িতা, প্রথম প্রকাশকাল, এটা কিন্তু আধুনিক যুগের মেন জায়গা। রচনাটা কার, প্রকাশকাল কত, আর একটি আধটি ক্ষেত্রে চরিত্র, এটাই কিন্তু আধুনিক যুগ থেকে আসবে। তারপরে দেখো কি রয়েছে, শরৎচন্দ্রের কোন কোন উপন্যাসের কোন কোন নাট্যরূপ আছে। দেনা পাওনার নাট্যরূপ হচ্ছে ষোড়শী, মানে দেনা পাওনা উপন্যাসটির নাট্যরূপ দিয়েছেন উনি ষোড়শী বলে। পল্লী সমাজ উপন্যাসের নাট্যরূপ দিয়েছেন রমা। বিরাজবৌ উপন্যাসের নাট্যরূপ বিরাজবৌ, আর দত্তা উপন্যাসের নাট্যরূপ বিজয়া। এই নাট্যরূপগুলো কোনটি কার নাট্যরূপ খেয়াল করবে। দেখো পল্লী সমাজের মধ্যে রমা একটা চরিত্রই রয়েছে, রমেশের সঙ্গে রমা। বিরাজবৌর সঙ্গে বিরাজবৌ, মিলে গেল। তাহলে এ দুটো তো খুব ইজিলি মনে রাখা যায়। দত্তা বিজয়া দেনা পাওনা ষোড়শী, এই দুটোকে মনে রাখতে হবে। দত্তা বিজয়া দেনা পাওনা ষোড়শী, এই দুটোকে মনে রাখতে হবে। এবার শরৎচন্দ্রের উল্লেখযোগ্য চরিত্র দেখো, বৃন্দাবন পণ্ডিত মশাইয়ের চরিত্র, কুসুম পণ্ডিত মশাইয়ের চরিত্র, চরণ পণ্ডিত মশাইয়ের চরিত্র, বিশ্বেশ্বরী পল্লী সমাজের চরিত্র, সতীশ চরিত্রহীনের চরিত্র, কিরণময় চরিত্রহীন, দিবাকর চরিত্রহীন, বিজয়া, দত্তা, নরেন হচ্ছে দত্ত উপন্যাসের চরিত্র, মহিম হচ্ছে গৃহদাহ, মহিম ভালো চরিত্র, মহিম গৃহদাহ। নেক্সট হচ্ছে অচলা, গৃহদাহ, সুরেশ গৃহদাহ, সুরেশ, মহিম, অচলা, এই তিনটে খুব নামী চরিত্র করতে হবে কিন্তু। মৃণাল গৃহদাহ। চরিত্র তো অনেক আছে, সামাজিক উপন্যাস মানে যে কোনো উপন্যাসই প্রচুর চরিত্র আছে। আমরা খুব বেশি করতে পারি না, যে চরিত্রগুলোকে নিয়ে বহু আলোচিত বহু চর্চিত সেগুলোকেই একটু খেয়াল করব। নেক্সট এসো, তার কতগুলো প্রশ্ন দেখো শরৎচন্দ্র সম্পর্কে আমরা আলোচনা করছি। ছদ্মনাম কি, কি কি রয়েছে ছদ্মনাম? অনিলা দেবী রয়েছে, সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় রয়েছে, হয়েছে। নারীর মূল্য গ্রন্থটি রচনা করেন অনিলা দেবী ছদ্মনামে। আর সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় ছদ্মনামে মন্দির গল্পটি লেখেন। ভালো প্রশ্ন এটি। তার যে মন্দির গল্প, যেটি কুন্তলীন পুরস্কার প্রাপ্ত, সেই মন্দির গল্পটি কোন ছদ্মনামে লিখছেন? লিখছেন সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়। কুন্তলীন কি? কুন্তলীন হচ্ছে একটি পারফিউম, কুন্তলীন হচ্ছে একটি পারফিউমের নাম ছিল। এই কুন্তলীন পুরস্কার হচ্ছে সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের নামে লিখেছিলেন মন্দির গল্প, সেই জন্য তিনি কুন্তলীন পুরস্কার পাচ্ছেন। আচ্ছা, মহেশ আমরা সকলেই পড়েছি, কোন পত্রিকায় প্রকাশিত? বঙ্গবাণী। এত গল্প আছে, মহেশকে কেন গুরুত্ব দিচ্ছি? কারণ মহেশ গল্পটি সকলের পড়া, সকলের জানা। সেটি কোন পত্রিকা প্রকাশিত হচ্ছে সেটি আসাটা স্বাভাবিক, বহুল পরিচিত বলে, বহুল চর্চিত বলে। নেক্সট কোশ্চেন দেখো, একটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন পত্রিকা সম্পাদন করেছেন কি? করেছেন যমুনা, যমুনা পত্রিকার সম্পাদক তিনি। কোন গল্প লিখে তিনি কুন্তলীন পুরস্কার পাচ্ছেন? মন্দির। এবারে তাকে কলকাতা বিশ্ববিদ্যালয় কোন পুরস্কার দিয়ে জগত্তারিণী স্বর্ণপদক পুরস্কার দিচ্ছেন? খুব একটা ভালো প্রশ্ন নয় এটা, এটা খুব একটা ভালো প্রশ্ন নয়। নেক্সট কোশ্চেন, 6 নম্বরটা ভালো প্রশ্ন। শ্রীকান্ত উপন্যাসটি কোন পত্রিকা প্রকাশিত হয়? ভারতবর্ষ, ভারতবর্ষ পত্রিকায় শ্রীকান্ত উপন্যাসটি প্রকাশিত হচ্ছে। এটি প্রশ্নটি ভালো। এবারে আমরা আসছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ছদ্মনাম কি? হাবু শর্মা। 3 বন্দ্যোপাধ্যায় খুবই গুরুত্বপূর্ণ, 3 বন্দ্যোপাধ্যায় বিশেষভাবেই আমাদের করতে হবে। 3 বন্দ্যোপাধ্যায় মানে তারাশঙ্কর, বিভূতি এবং মানিক। আচ্ছা, ছদ্মনাম হচ্ছে হাবু শর্মা। কোন পুরস্কারে ভূষিত হয়েছেন? কি কি পুরস্কার পাচ্ছেন? শরৎস্মৃতি, জগত্তারিণী, শরৎস্মৃতি, জগত্তারিণী, রবীন্দ্র পুরস্কার, পদ্মশ্রী,
পদ্মভূষণ, জ্ঞানপীঠ, একাধিক পুরস্কার পাচ্ছেন তিনি। লাগে না যদিও, কিন্তু কোন উপন্যাসের জন্য জ্ঞানপীঠ পাচ্ছেন, কোন উপন্যাসের জন্য শরৎস্মৃতি পুরস্কার পাচ্ছেন, বা কোনটির জন্য রবীন্দ্র পুরস্কার পাচ্ছেন, এগুলি একটা আধটা আসতে পারে। দেখো পরে পরে আমরা পাবো সেগুলো। চৈতালি ঘূর্ণি উপন্যাসটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কাকে উৎসর্গ করছেন? নেতাজি সুভাষচন্দ্র বসুকে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে চৈতালি ঘূর্ণি উপন্যাসটি উৎসর্গ করছেন। যাকে উৎসর্গ করছেন তিনি একজন বিখ্যাত ব্যক্তিত্ব, সেই জন্য এটা প্রশ্নটা গুরুত্বপূর্ণ যে চৈতালি ঘূর্ণি উপন্যাসটি কাকে উৎসর্গ করা হচ্ছে। ধাত্রী দেবতা উপন্যাসটির পূর্ব নাম কি ছিল? জমিদারের মেয়ে। এই প্রশ্নগুলো সাহিত্য ইতিহাসের খুব জেনুইন প্রশ্ন, এগুলোর মধ্যে কোনো ভুল চলে না, যেটা উত্তর সঠিক সেটাই হয়, ভিন্নটা হয় না। এটা কোনো সাল নয় যে কোনো বইয়ে 81 কোনো বইয়ে 82 আছে, তা নয়। কিন্তু হাসুলি বাঁকের উপকথা উপন্যাসটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কাকে উৎসর্গ করছেন? কালিদাস রায়কে। আরোগ্য নিকেতন উপন্যাসটির পূর্ব নাম কি? সঞ্জীবন ফার্মাসি। আরোগ্য নিকেতন মানে কি? দেখো, আরোগ্য নিকেতন মানে রোগ যেখানে ভালো হয়ে বা সেরে যায়। কোনো ফার্মেসিতেই রোগ সারে, ওষুধ বা ওষুধ সংক্রান্ত বিষয়ের দ্বারা তো রোগ সারে, সঞ্জীবন ফার্মেসি। ভালো প্রশ্ন এটি। শেষ উপন্যাস নবদিগন্ত। আর তোমাদের ক্লাস 10-এর বইয়েতে তোমরা তারাশঙ্করের বা 9-এর বইয়েতে বোধহয় সাহিত্য সম্ভারে পড়ছো তারাশঙ্করকে। সন্দীপন পাঠশালা তোমরা পড়ছো ক্লাস 10-এর সাহিত্য সম্ভারে, সন্দীপন পাঠশালা। তো সন্দীপন পাঠশালা বইয়েতে অর্থাৎ ওই 10-এর সাহিত্য সম্ভারের শেষাংশে বোধহয় তোমরা এই তথ্যটা পেতে পারো যে ত্রিপত্র কবিতা সংকলনের মধ্যে দিয়ে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সাহিত্য সাধনা শুরু করেন। এটা আমাদের বইয়েতেই মনে হচ্ছে আছে, দেখে নিও একটু। ক্লাস 10 সাহিত্য সম্ভারের শেষাংশে পাবে। তারপরে দেখো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্প, সেটি কোন পত্রিকায় প্রকাশিত? অবশ্যই কল্লোল পত্রিকায় প্রকাশিত 1334 বঙ্গাব্দের ফাল্গুন সংখ্যায়। রসকলি। এটা করবে রসকলি, এটা করবে রসকলি। রসকলি গল্পের মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে। রসকলি। কে কোন পত্রিকায় আত্মপ্রকাশ করছেন? এরকম প্রশ্ন গত 2016 সালেও এসেছে। তারাশঙ্করের ত্রিলজি বা ট্রিলজি, ধাত্রীদেবতা, গণদেবতা, পঞ্চগ্রাম। যেমন বঙ্কিমের কি দেখলাম আনন্দমঠ, দেবী চৌধুরানী, সীতারাম। ধাত্রীদেবতা, গণদেবতা, পঞ্চগ্রাম, এটা তারাশঙ্করের ট্রিলজি মানে ত্রিলজি উপন্যাস। রসকলি উপন্যাসটি তারাশঙ্কর কাকে উৎসর্গ করছেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে। দেখো রসকলি গল্পটি, কাজেই ব্যক্তিটাকে রবীন্দ্রনাথ। রসকলি গল্পটি উৎসর্গ হচ্ছে কাকে? রবীন্দ্রনাথকে। তাহলে এই ধরনের যে উল্লেখযোগ্য ব্যক্তিত্বকে যেটা উৎসর্গ করা হচ্ছে সেটি সমালোচনামূলক প্রবন্ধের বা বইয়ের বা গ্রন্থেতে আলোচনাতে স্থান পায়। এবার তার উপন্যাসগুলিকে যা সাজিয়ে দিয়েছি, উপন্যাসের নাম এবং প্রকাশকাল, এইগুলোকে রিডিং পড়ে যাওয়ার দরকার নেই। এগুলো শুধুমাত্র তোমরা চিনে রাখবে যে কোনটি উপন্যাস, এই উপন্যাসটি কার লেখা এবং তার প্রকাশকাল কি। এটা আমাদের ব্যাখ্যা বা বিশ্লেষণের খুব একটা জায়গা নেই, এটা মুখস্থের বিষয়। কাজে মেটেরিয়াল হিসাবে এই জিনিসটাকে খাতায় লিখে নাও, তাহলে যথেষ্ট। উপন্যাসের নাম দেখো, তার উপন্যাসের সংখ্যা প্রায় 50-60টি, কিন্তু এত উপন্যাস আমরা করবো না। আমি এখানে মোটামুটি 20 থেকে 23টি উপন্যাসের নাম দিচ্ছি। 25টি উপন্যাসের নাম রয়েছে। এই 25টি উপন্যাসের নাম যদি আমরা করি এরকম ভাবে তারাশঙ্কর, বিভূতিভূষণ, মানিক, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ, বঙ্কিম, আমাদের পরশুরাম, বলাইচাঁদ মুখোপাধ্যায়, বনফুল, মহাশ্বেতা দেবী, সমরেশ বসু, এত ব্যক্তিত্বের শ্রেষ্ঠ উপন্যাসগুলো করতেই আমাদের প্রায় কালঘাম ছুটে যাবে। স্বাভাবিকভাবেই আমরা 50-60টি নয়, বাছাই করা 25-30টি উপন্যাসের নাম জানাটাই যথেষ্ট। এগুলো আমরা একটু জেনে রাখবো। এবারে দেখো, যেহেতু আমরা কথা সাহিত্য পড়ছি তাই শুধু উপন্যাস নয়, কথা সাহিত্যের মধ্যে অবশ্যই গল্প আছে, কিছু গল্প গ্রন্থ এবং গল্প।
কোনোটা কোনোটা গল্প, কোনো কোনো ক্ষেত্রে গল্প গ্রন্থ রয়েছে, সেগুলোর নাম কিন্তু এখানে আমরা লিখে রেখেছি। উল্লেখযোগ্য গল্প হচ্ছে রসকলি, ৩-০, বেদিনী, প্রতিধ্বনি, এগুলো সব গল্প। হারানো সুর, কালান্তর, পঞ্চকন্যা, ডাক হরকরা, তারিণী মাঝি, খুব ভালো গল্প তারিণী মাঝি। তারিণী মাঝি খুব বিখ্যাত গল্প। আর কি রয়েছে, নেক্সট আসছে আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। উপন্যাসিক হিসাবে যতটা শ্রেষ্ঠ, ছোট গল্পকার হিসাবেও তার ভূমিকা সাংঘাতিক বাংলা সাহিত্যের ক্ষেত্রে। দেখো কি রয়েছে, তার আত্মপ্রকাশ কোথায় রয়েছে, প্রবাসী পত্রিকায়। কোন গল্পের মধ্যে দিয়ে, উপেক্ষিতা। উপেক্ষিতা গল্পের মধ্যে দিয়ে তার আত্মপ্রকাশ রয়েছে। আচ্ছা, এবং তিনি মরণোত্তর রবীন্দ্র পুরস্কার পাচ্ছেন কোন উপন্যাসের জন্য, ইছামতির জন্য। ইছামতির জন্য 1951 সালে মরণোত্তর রবীন্দ্র পুরস্কার পাচ্ছেন। নেক্সট উপন্যাসগুলির নাম এখানে আমরা দিয়ে রেখেছি, জাস্ট চোখ বুলিয়ে নেবে। বাকি হচ্ছে এখানে উপন্যাসের নাম রয়েছে, কিছু কিছু আমাদের বইয়েতেও রয়েছে। ক্লাস 10-এর বইয়েতে আমরা শাবলতলার মাঠ, প্রথম গল্প। ক্লাস 10-এর সাহিত্য সঞ্চয়নের যে শাবলতলার মাঠ আছে, সেখানে প্রথম গল্প রয়েছে বিভূতিভূষণের লেখা। সেখানে কবি পরিচিতিতেও কিন্তু এই গ্রন্থগুলোর নাম রয়েছে, মিশমিদের কবচ, মরণের ডঙ্কা বাজে, হীরামানিক জলে, চাঁদের পাহাড়, বনে পাহাড়ে ইত্যাদি রয়েছে কিন্তু। এবার দেখো গল্প গ্রন্থগুলোর নাম, এগুলো সবসময় বইয়েতে পাবে না। এতগুলো গল্প গ্রন্থের নাম কোনো একটা বইয়েতে নেই, এগুলো বিভিন্ন জায়গা থেকে জড়ো করে নিয়ে এসে এখানে মেটেরিয়ালে দেওয়া হয়েছে। শুধুমাত্র রিডিং পড়ে নেবে তাহলেই হবে, চিনতে পারলেই হবে যে এগুলো বিভূতিভূষণের গল্প গ্রন্থ। এর বেশি কিছু লাগবে না এখান থেকে। গল্প গ্রন্থগুলি সাল করতে হবে না, শুধু উপন্যাসের সাল করবে। গল্প গ্রন্থের সালগুলো মুখস্থ করতে হবে না, শুধু উপন্যাসগুলোর সাল মুখস্থ করবে। নেক্সট, দিনলিপি জাতীয় রচনা বিভূতিভূষণের, উৎকর্ণ স্মৃতির লেখা অভিযাত্রিক, এটাও ক্লাস 10-এর বইয়েতে কবি পরিচিতির মধ্যে কিন্তু রয়েছে। পরের কোশ্চেন দেখো, পরের টপিক দেখে, মানিক বন্দ্যোপাধ্যায়। প্রকৃত নাম একটা, প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, ডাক নাম হচ্ছে কালো মানিক। প্রথম উপন্যাস জননী, একই সঙ্গে রয়েছে একই বছরে দিবারাত্রি কাব্য। প্রত্যেকটি উপন্যাসের নাম জানতে হবে। অমৃতস্ব পুত্র খুব ভালো উপন্যাস, পরীক্ষায় আসে, অমৃতস্ব পুত্র। আচ্ছা, বাদবাকি উপন্যাসগুলোর নাম এবং প্রকাশকাল নোট হিসাবে করে রাখবে। উপন্যাসগুলোর নাম এবং প্রকাশকাল নোট হিসাবে করে রাখবে। তারপরে চলে আসি আমরা তার কতগুলো তথ্য। তিনি কোন পত্রিকার মধ্যে দিয়ে আত্মপ্রকাশ করলেন, মানে কোন রচনার মধ্যে দিয়ে। কি বলা হচ্ছে, 1928 সালে বিচিত্রা পত্রিকা প্রকাশিত, সাহিত্য জগতে তার আত্মপ্রকাশ। কোন গল্প, অতসী মামি। মানিক বন্দ্যোপাধ্যায় আসছেন অতসী মামি গল্পের মধ্যে দিয়ে বিচিত্রা পত্রিকায়, গত বছর এসেছিল এটা। কোন পত্রিকার মধ্যে দিয়ে মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যে আত্মপ্রকাশ করেন, এরকম প্রশ্ন পরীক্ষায় আসছে। তার গল্প গ্রন্থ অবশ্যই অতসী মামি ও অন্যান্য গল্প, এটা একটা গল্প গ্রন্থের নাম। প্রাগৈতিহাসিক, ফ্রয়েডীয় মনোবিকলন তত্ত্বের বিখ্যাত গল্প প্রাগৈতিহাসিক। মানুষের যে শরীরের খিদের সঙ্গে যে মনের খিদে থাকে, সেই তত্ত্ব আমরা খুঁজে পাই ভিখু এবং পাঁচির মধ্যে, মানে ভিখুর মধ্যে। অ্যাকচুয়ালি ভিখু নামক ভিখারি, সে কিন্তু পাঁচির স্বামীকে খুন করে পাঁচিকে নিয়ে চলে যায়। এই যে ফ্রয়েডীয় ভাবনা, অর্থাৎ মানুষের যে শারীরিক ক্ষুধার সঙ্গে মানসিক ক্ষুধা জড়িয়ে থাকে, সেটা আমরা ভিখুর মধ্যে যে হিংস্রতা খুঁজে পাই, তাই হচ্ছে প্রাগৈতিহাসিক। কথাটার মানে কি, ইতিহাসেরও পূর্বে। অর্থাৎ এই সমস্ত শিক্ষা দীক্ষার আড়ালে মানুষের মধ্যে একটা সুপ্ত চেতনা, পাশবিক চেতনা, পুরনো চেতনা মানুষের অবচেতনে ঘুরে বেড়ায়। এটা হচ্ছে প্রাগৈতিহাসিক। খুব নামি গল্প, সাল করার দরকার হবে না। গল্প গ্রন্থের সালগুলো দেওয়া রয়েছে বটে, কিন্তু প্রয়োজন নেই। শুধুই দেখো একটা শব্দ বউ, এটা একটা গল্প গ্রন্থের নাম। যেমন ছোট ছোট কিছু কিছু গল্প গ্রন্থের নাম দেয় যে আমরা চিনতে পারি কিনা, শুধু নামগুলো চিনে রাখলেই হবে, এগুলো মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা, আর কিছু লাগে না এখান থেকে।
তারপরে চলে এসো মহাশ্বেতা দেবী। এই কয়েকদিন আগে কোন একটা বইতে দেখছিলাম মহাশ্বেতা দেবীর প্রথম উপন্যাস ঝাঁসির রানী। না, মহাশ্বেতা দেবীর প্রথম উপন্যাস নটি। ঝাঁসির রানী একটা গ্রন্থ বটে, কি বলেছি, প্রথম গ্রন্থ ঝাঁসির রানী। বাজারে প্রচুর পরিমাণে নোট বই রয়েছে এবং সেই নোট বইগুলো থেকে প্রশ্নগুলো ভুল বেরিয়ে আসছে। আসলে মহাশ্বেতা দেবীর প্রথম গ্রন্থ হচ্ছে ঝাঁসির রানী, প্রথম উপন্যাস কিন্তু নটি। যে কোনো গ্রন্থই কি উপন্যাস হতে পারে? উপন্যাসের তো একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। কাজী ঝাঁসির রানী মহাশ্বেতা দেবীর প্রথম উপন্যাস নয়, নটি হচ্ছে তার প্রথম উপন্যাস। ঝাঁসির রানী ঝাঁসির জীবনী বিষয়ক একটা গ্রন্থ। কি বলা হয়েছে এখানে? প্রথম গ্রন্থ ঝাঁসির রানী, এটি ঝাঁসির জীবনী বিষয়ক গ্রন্থ, এটি কিন্তু উপন্যাস নয়। প্রথম উপন্যাস এটি গেল। জন্ম মৃত্যু অবশ্যই মনে রাখতে হবে, আর বাদবাকি উপন্যাসের নামগুলো প্রকাশকালগুলো পারলে খেয়াল রাখতে হবে। উপন্যাসের নামগুলো তো অবশ্যই জরুরি, প্রকাশকালগুলো কিছু কিছু ক্ষেত্রে সাজাতে দেবে। ধরো 4টে উপন্যাসের নাম দিয়ে দিল এমসিকিউ কোশ্চেনে, দিয়ে বলল 4টে উপন্যাসকে কখনো ধরা যাক ক, খ, গ, ঘ এভাবে সাজানো আছে, কখনো সাজিয়ে দিয়েছে খ, ক, ঘ, ক। অর্থাৎ 4টে উপন্যাসের মধ্যে তোমাকে বলবে যে কোন অপশানের ক্রমটি সঠিক, অর্থাৎ উপন্যাসটির প্রকাশকাল অনুযায়ী কোন অপশানটি কারেক্ট। কাজেই উপন্যাসগুলো সাল দরকার হয়, এই জন্যে সাল থেকে প্রশ্ন এমসিকিউতেও আসতে পারে। একটা গুরুত্বপূর্ণ দেখো, 1084 মা, তিনি এর জন্য জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন। 1084 মায়ের জন্য জ্ঞানপীঠ, আর অরণ্যের অধিকারের জন্য সাহিত্য একাডেমি। এই দুটো পুরস্কার তার জানতে হবে। বাদবাকি উপন্যাসের নাম জেনে রাখবো আমরা। তারপরে কি রয়েছে দেখো, ছোট গল্প। ছোট গল্প গ্রন্থ, এগুলো এক একটা গল্প নয়, এগুলো এক একটা গ্রন্থ। এই কয়েকটি গল্প গ্রন্থের নাম একটু খেয়াল রাখবো যে কার লেখা। এখানে একটাও সাল করতে হবে না, এই সালগুলো দরকার নেই। এই সালগুলো করে অকারণ ভারী হবে না, ব্রেনকে ভারী করার কোনো দরকার নেই, শুধু উপন্যাসের সাল করবে। ছোট গল্প গ্রন্থের সাল মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, চিনতে শিখলেই হবে। তারপরে চলে এসো আশাপূর্ণা দেবী, মানে মহিলা সাহিত্যিকরা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কয়েকজন আছেন, কারা রয়েছেন? মহাশ্বেতা দেবী রয়েছেন আমাদের সিলেবাসের মধ্যে, আশাপূর্ণা দেবী রয়েছেন, আর কে রয়েছেন? লীলা মজুমদার রয়েছেন। মূলত এই তিনজন সাহিত্যের ইতিহাসে পাঠ্য রয়েছেন। 1909 থেকে 1997 প্রথম রচনা, তথ্যটি লাগবে বাইরের ডাক। আর কি রয়েছে? আর আমরা খেয়াল করব বড়দের জন্য তার প্রথম উপন্যাস প্রেম প্রয়োজন। প্রথম উপন্যাস হচ্ছে প্রেম প্রয়োজন, কিন্তু প্রথম রচনা বাইরের ডাক। সুবর্ণলতা, বকুল কথা, প্রথম প্রতিশ্রুতি, এই তিনটেকে বলা হচ্ছে তার ত্রয়ী উপন্যাস। ট্রিলজি অবশ্যই লাগবে, করতে হবে। এবং এর জন্য তিনি রবীন্দ্র পুরস্কারও পাচ্ছেন, জ্ঞানপীঠও পাচ্ছেন। রবীন্দ্র 66, জ্ঞানপীঠ 76। কার জন্যে? প্রথম প্রতিশ্রুতির জন্যে। রবীন্দ্র 66, জ্ঞানপীঠ 76, দুটো পুরস্কারই পাচ্ছেন প্রথম প্রতিশ্রুতির জন্য। বলয়গ্রাস খুব ভালো উপন্যাস, পিএসসি বেঙ্গলি সিলেবাসে আছে এটা। পিএসসির যে টিচার রিক্রুটমেন্টের এক্সাম হয় সেখানে বলয়গ্রাস রয়েছে, পাঠ্য রয়েছে। আচ্ছা, বাকি উপন্যাসগুলির নাম এবং সাল করলে, এগুলোর তো কিছু কিছু ক্লাস 10-এর বইতেই আছে। শশীবাবুর সংসার রয়েছে, এগুলো সম্পর্কে শুধু তথ্যগুলি দরকার যে কার লেখা। আমরা রচনার নামটি এবং প্রকাশকালটি জানবো, এর বেশি কিছু জানার দরকার হবে না। আসছি বনফুল। বলাইচাঁদ মুখোপাধ্যায় থেকে প্রশ্ন অবশ্যই আসে, অবশ্যই আসে, মিস হবে না। বনফুল থেকে প্রশ্ন মিস হবে না, সাহিত্যের ইতিহাসও আসবে, টেক্সট থেকেও আসবে। যেখানে বনফুল পাঠ্য আছে, তার লেখা কোনো পাঠ্য আছে, আসবেই। দেখো, প্রথম উপন্যাস এবং শেষ উপন্যাস, তৃণখণ্ড এবং হরিশ্চন্দ্র রাখতেই হবে। প্রথম কবিতা মালঞ্চ পত্রিকা প্রকাশিত হয়, কবিতার নাম হচ্ছে ময়ূর।
তার প্রথম কবিতা হচ্ছে ময়ূর, যেটা মালঞ্চ পত্রিকায় প্রকাশিত হয়। অর্থাৎ মালঞ্চ পত্রিকার মধ্যে দিয়ে তার সাহিত্য জগতে আত্মপ্রকাশ। খুব ইম্পর্টেন্ট নয়, কারণ বনফুল একজন কথা সাহিত্যিক। কোন কবিতা কোথায় প্রকাশিত হয়েছিল তার, এবং সেটা তার প্রথম কিনা, এটা খুব ভালো প্রশ্ন বলবো না আমি। কথা সাহিত্যিক হিসাবে তার কথা সাহিত্যের যদি কোনো প্রকরণ হতো তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ হতো। বনফুল কোনো কবি নন, কবিতা লিখতে পারেন, তার খ্যাতিটা কিন্তু কবিতার ক্ষেত্রে নয়, কবিতাটা হচ্ছে গদ্যের ক্ষেত্রে তার খ্যাতি। কাজেই এটাকে খুব বেশি গুরুত্ব আমি দিচ্ছি না, খুব ভালো প্রশ্ন বলছি না। উপন্যাসগুলির নাম এবং প্রকাশকাল খেয়াল রাখবে। দেখো, অগ্নিও আছে, অগ্নিশ্বরও আছে। হাটে বাজারে কিন্তু একটা ভালো উপন্যাস। হাটে বাজারের নামে একটি ট্রেনও আছে আমাদের, হাটে বাজারে। আচ্ছা, উপন্যাস ডানা, নেটে পাঠ্য আছে উপন্যাসটি। যারা নেট দিচ্ছ তারা জানো ডানা তোমরা পড়ছো, বিখ্যাত উপন্যাস। নামটা খেয়াল করতে হবে, সালটাও খেয়াল করতে হবে। অগ্নির সঙ্গে অগ্নিশ্বর দুটো সালই খেয়াল করবে, দেখবে এটা 10 বছরের পার্থক্য। এটা অ্যাকচুয়ালি অগ্নিতে 46, এখানে 56ই হয়, এটা 57 হয়েছে বটে, যদিও প্রকাশকাল বইয়েতে ভিন্নতা থাকে, কোনো বইয়েতে 1-1 বছর এদিক ওদিক হয়, তো 10 বছরের পার্থক্য বলি আমরা জানি। যাই হোক, এটা বনফুল সম্পর্কে এগুলো আমরা খেয়াল করব। আরো রয়েছে কি, হরিশ্চন্দ্র তার প্রথম শেষ উপন্যাস জানলাম আমরা। বাদ বাকি এগুলো মন্ত্রমুগ্ধ নামটা খেয়াল করবে, মন্ত্রমুগ্ধ এবং স্থাবর। স্থাবর ভালো করে আমাদের মনে রাখতে হবে। স্থাবরের সঙ্গে সঙ্গে দেখো জঙ্গম পেয়েছি আমরা, জঙ্গম, এটাই খুঁজছিলাম আমি, যে স্থাবর এবং জঙ্গম উপন্যাস দুটি নিশ্চয়ই আমরা খেয়াল করব। এবারে দেখো ছোট গল্প সংকলন, যেহেতু তিনি কথা সাহিত্যিক, কথা সাহিত্যিক মানে উপন্যাস এবং ছোট গল্প। ছোট গল্প সংকলন যেগুলো রয়েছে তার মধ্যে এক ঝাঁক খঞ্জন, মণিহারা, এ দুটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। দূরবীনটাও খেয়াল করবে। নেক্সট চলে এসো পরবর্তীতে বনফুলের নাটক। নাটকগুলো থেকে প্রশ্ন আসতে পারে, তার মধ্যে এই দুটোকে, শ্রী মধুসূদন এবং বিদ্যাসাগর, এগুলো কিন্তু জীবনী গ্রন্থ, নাটক নয়। এই দুটো হচ্ছে মধুসূদনের জীবনী গ্রন্থ, আর এটা হচ্ছে বিদ্যাসাগরের জীবনী গ্রন্থ। নাটক কিন্তু এই তিনটে, রূপান্তর, মধ্যবিত্ত, ত্রিনয়ন, আর এগুলো হচ্ছে তার জীবনী গ্রন্থ। এই দুটো গ্রন্থ আমি বলবো অবশ্যই খেয়াল করতে, মধুসূদন এবং শ্রী মধুসূদন এবং বিদ্যাসাগর। লীলা মজুমদার, সময়কালটা খেয়াল করো, মাত্র কয়েক বছর আগে পর্যন্ত তিনি বেঁচে ছিলেন এবং প্রায় 100 বছরের কাছাকাছি তার আয়ু। মূলত শিশু সাহিত্যিক, শিশুদের জন্য তার লেখা অনেক বেশি। লীলা মজুমদার কি রয়েছে, অবশ্যই এগুলোকে খেয়াল করবে। এই নামগুলো, আমার এই গ্রন্থের নাম এবং প্রকাশকাল এগুলো বলার কিছু নেই, তার মধ্যে নামগুলো দেখেই বুঝতে পারবে যে কিছু কিছু সময় এগুলো হচ্ছে গিয়ে খুব খুব গুরুগম্ভীর রচনা নয়, মূলত শিশু কেন্দ্রিক, শিশু মনের পাশাপাশি শিশু সুকুমার মনোবৃত্তি সম্পন্ন লেখা লীলা মজুমদারের লেখাগুলো। হ্যাঁ বলি, প্রথম গল্প হচ্ছে লক্ষ্মী ছাড়া, আমি কোথাও দিয়েছি কিনা জানি না, প্রথম গল্প হচ্ছে লক্ষ্মী ছাড়া। তো প্রথম গল্প হচ্ছে লক্ষ্মী ছাড়া, যেটি সন্দেশ পত্রিকা প্রকাশিত হয়, একটু লিখে নাও এটা, লীলা মজুমদারের প্রথম গল্প হচ্ছে লক্ষ্মী ছাড়া, সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছে তার গল্পটি। প্রদীপিসির বর্মী বাক্স তো আমরা ভুলবো না, হলদে পাখির পালকও ভুলবো না, গুপির গুপ্ত কথা, এগুলো প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, কোনোটাই বাদ দেওয়ার মতো জায়গা নেই। এই উপন্যাসগুলি কোনোটাই বাদ দেওয়ার মতো জায়গা নেই, নামগুলো এবং সালগুলো অবশ্যই লাগে। টংলিংটা থেকে একটা প্রশ্ন একবার চোখে পড়েছিল, টংলিং গ্রন্থটি কার লেখা? এগুলো সবগুলোই যে খুব উপন্যাস তা নয়, কিছু কিছুকে আমরা গ্রন্থ বলবো, সবই যে উপন্যাস তা নয়, গ্রন্থ। কারণ শিশুদের জন্য উপন্যাস হয় না, মূলত সেগুলো গদ্য জাতীয় রচনা, কাহিনী নির্ভর, কিন্তু অবশ্যই সেগুলো খুব একটা যে গুরুগম্ভীরতা রয়েছে, কোনো উদ্দেশ্য রয়েছে, কোনো সিরিয়াস বিষয়কে ব্যক্ত করছেন তা নয়, কারণ এগুলো শিশু কেন্দ্রিক রচনা, কাজে এগুলো গ্রন্থ বলছি আমরা। নেক্সট হচ্ছে দেখো, তার আর কিছু গল্প গ্রন্থ রয়েছে যেগুলো ইষ্টিকুটুম, পরীক্ষায় আসে, ইষ্টিকুটুম কার লেখা? আর আসে তোমার মামা দাদুর ঘোড়াবাজি, এটাও আমাদের চোখে পড়ছে,
কিন্তু কোনোটা কি এখান থেকে যে এড়িয়ে যাবার জায়গা নেই। স্মৃতি যেন এইটুকু তোমাকে সাপোর্ট দিতে পারে যে এটি লীলা মজুমদারের লেখা। গ্রন্থটির নাম মনে রাখলে, সালগুলো খুব একটা জরুরি নয় এই সমস্ত লেখিকাদের। যারা খুব সিরিয়াস বিষয় নিয়ে কিছু লিখছেন সেগুলোর সাল জরুরি। কোনো রাজনৈতিক উপন্যাস, কোনো মনস্তাত্ত্বিক উপন্যাস, কোনো সামাজিক উপন্যাস, কোনো ঐতিহাসিক উপন্যাস, কোনো যুদ্ধকেন্দ্রিক উপন্যাস, সেগুলোর সাল দরকার। কিন্তু এগুলো খুব শিশু মনের জন্য ভালো লাগার উপন্যাস, কাজে এগুলোকে সাল ভুলে গেলে ক্ষতি হবে না, কিন্তু চিনতে পারতে হবে যে ইষ্টিকুটুম কার লেখা, এটা চিনতে ভুললে চলবে না। তাহলে সাহিত্যের ইতিহাসের আধুনিক যুগ থেকে আমরা কি কি ক্লাস করব, কি কি বিষয়কে খেয়াল রাখবো? রচনা, রচয়িতা, প্রথম প্রকাশকাল, চরিত্র, তার ব্যাখ্যা বিশ্লেষণ। চরিত্রের ব্যাখ্যা বিশ্লেষণে কোনো সুযোগ নেই এমসিকিউতে, শুধুমাত্র চরিত্রের নাম। আধুনিক যুগ থেকে আমরা যে অংশটুকু বাকি রয়েছে অবশ্যই পরের ক্লাসে আলোচনা করব। তাহলে আধুনিক যুগের আমাদের লেখকের রচনা সময়কাল, তার সৃষ্টির সময়কাল অর্থাৎ প্রকাশকালটাকে খেয়াল করতে হবে এবং চরিত্রগুলোকে খেয়াল করতে হবে। আজকের ক্লাসটা এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে আবার। থ্যাংক ইউ।